আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছেন? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালোই আছি। আজকে আমাদের টপিক হচ্ছে ট্রু ফলস নট গিভেন। রিডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে নাইটমেয়ারের মতো, আবার অনেকের কাছে এটা একটা বন্ধু টপিক বলতে পারেন। ওরা এটা দিয়ে অ্যাকুরেসি যাদের আছে ভালো একটা মার্ক পেতে পারে। আজকে আমি এটা সলভ আউট করে দেখাবো এবং কিছু জিনিস আপনাদেরকে দিব, যে টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের অ্যাকুরেসি ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। তো এগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত যে জিনিসটা আপনারা দেখবেন, নাম্বার 1, 2টি প্যারাতে যদি উত্তর না পান, আপনারা 80% উত্তর হয় নট গিভেন, আপনারা নট গিভেন দিয়ে দিবেন, আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই। সাপোজ আপনি একটা উত্তর পেলেন, প্রথম প্যাসেজে উত্তর পেলেন, দ্বিতীয় প্যাসেজে উত্তর পেলেন না, তৃতীয় প্যাসেজে উত্তর পেলেন না, আপনি চতুর্থ প্যাসেজে আর যাওয়ার দরকার নাই। ঠিক আছে, আপনি 3 নাম্বার উত্তর, 2 নাম্বার উত্তর নট গিভেন দিয়ে 3 নাম্বার উত্তরে চলে যান। আপনারা 2টা পেরাতে না পেলে 80% হওয়ার চান্স থাকে নট গিভেন। 80% কিছু রেয়ার কেস থাকে যখন হয়তোবা পরে গিয়েও আপনার অ্যান্সারটা পেতে পারেন, কিন্তু আপনারা নট গিভেন সাময়িকভাবে দিয়ে রাখবেন এবং 3 নাম্বার অ্যান্সারে অ্যাটেম্প্ট করবেন। ঠিক আছে, মানে পরবর্তী অ্যান্সারে অ্যাটেম্প্ট করবেন। তখন যদি বাই চান্স পরবর্তী অ্যান্সার খুঁজতে গিয়ে আপনারা পেয়ে যান আনসারটা, তাহলে নট গিভেনের পরিবর্তে হয়তো বা ট্রু অথবা ফলস হতে পারে। কিন্তু যদি পরবর্তী অ্যান্সার খুঁজতে গিয়েও না পান, তাহলে নট গিভেন যেটা ছিল ওইটাই রয়ে গেল। 2 নাম্বার যে জিনিসটা, অনেক সময় আপনাদের হয়তোবা আমি অনেকেই দেখছি যে ট্রু ফলসের ক্ষেত্রে নট গিভেন দিবে নাকি ফলস দিবে সেটা নিয়ে একটা দ্বিধায় থাকে। আসলে দেখেন, নট গিভেন এবং ফলসের মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। কী পার্থক্য দেখেন, নট গিভেনের ক্ষেত্রে ওয়ার্ড মিলতে পারে, যেমন আই ইট রাইস, পরবর্তীতে আই ইট রাইসের পরিবর্তে আরেকটা সেন্টেন্স বললাম যেখানে ইট শব্দটা আপনার মিলে গেছে। এখন ইট শব্দ মিলে গেছে বলেই কি আপনি ট্রু দিয়ে দিবেন অথবা ফলস দিয়ে দিবেন? আপনার কি খেয়াল রাখতে হবে যে মেইন যে ইনফরমেশন, কি যে ইনফরমেশন, সেইটা মিলবে না। নট গিভেনের ক্ষেত্রে কি যে ইনফরমেশন সেটা মিলবে না। 1 মিনিট প্লিজ। হ্যাঁ, তো কেন মিলবে না, সাপোজ কিভাবে মিলবে না সেটা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। যেমন আমি বললাম করিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। ক্লাসের মধ্যে করিম সবচেয়ে লম্বা ছেলে। ক্লাসের মধ্যে কি করিম সবচেয়ে লম্বা ছেলে। কিন্তু আমি যদি অ্যান্সারে দিয়ে দিই করিম ইজ এ টল বয়, করিম একজন লম্বা ছেলে। ঠিক আছে, এইখানে ফলসের কিছু দেখছেন? আমি তো দুইখানি লম্বার কথা বলছি, ফলসের তো কিছু বলি নাই। কিন্তু এখানে আমি কি বলছি, এক জায়গায় বলছি কম্পারিজন দেখাইলাম যে কলিম অনেক লম্বা একজন ছেলে, আর আর জায়গায় বলছি করিম সবার চেয়ে লম্বা ছেলে। ঠিক আছে, এইখানে তো আমি মানে মেইন অ্যান্সারটাই আপনাদের নাই। আমি এখানে তো বলি নাই যে করিম সবার থেকে খাটো। এইটা হলে আমি ফলস দিতে পারতেন, কিন্তু এখানে তো ইনফরমেশন মিসিং আছে। ইনফরমেশন যদি মিসিং থাকে বা না মিলে সামগ্রিকভাবে ইনফরমেশন, তখন আপনারা কি দিবেন? নট গিভেন দিয়ে দিবেন। 3 নাম্বার যে জিনিসটা হচ্ছে ফলস। ফলসের মূল তত্ত্ব চেঞ্জ থাকবে, মূল তত্ত্বটাই চেঞ্জ থাকবে। যেমন মূল তত্ত্ব, যেমন করিম হচ্ছে লম্বা টল, ওইখানে দেওয়া হইলো টল না। ঠিক আছে, ওইখানে টল না, শর্ট দেওয়া হইলো। ঠিক আছে, ওইখানে শর্ট দেওয়া হইলো। তো দুইটার মধ্যে এইখানে একটা মূল তত্ত্ব এরকম, আর এখানে মূল তত্ত্বটাই চেঞ্জ। তত্ত্ব মিলতেছে এরকম না, মিলতেছে, তত্ত্ব মিলতেছে কিন্তু চেঞ্জ, দ্যাট মিন্স ফলস। 4 নাম্বার যে জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, সেই জিনিসটা হলো কিছু তত্ত্ব থাকলে এবং কিছু না থাকলে তাহলে নট গিভেন দিয়ে দিবেন। মানে সামথিং মিলছে, সামথিং মিলে নাই, কিছু তত্ত্ব আছে, কিছু তত্ত্ব নাই, তাহলে কি ডিরেক্ট নট গিভেন দিয়ে দিবেন। 5 নাম্বার যে জিনিসটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইয়ের মধ্যে একটা, দেখেন এটা কি সিনোনিম এবং অ্যান্টোনিম খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখবেন কি পুরা সেন্টেন্স মিলে যাচ্ছে, কিন্তু এখানে একটা অ্যান্টোনিম দিয়ে এটার সাথে এটা পুরাপুরি চেঞ্জ করে দিতেছে। সো এই অ্যান্টোনিম দিয়ে আপনাদের কিন্তু মূল গেম চেঞ্জার হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম। ঠিক আছে, সামটাইমস সিনোনিম দিয়ে আপনার ট্রুতে রাখতেছে, সামটাইমস অ্যান্টোনিম দিয়ে আপনার ফলসে নিয়ে চলে যাচ্ছে, নট গিভেনে নিয়ে চলে যাচ্ছে। সো এই সিনোনিম অ্যান্টোনিম এইগুলা ভালো করে দেখতে হবে এবং অনেকগুলা আপনাদের শিখে রাখতে হবে সিনোনিম অ্যান্টোনিম। তাইলে কি হবে, আপনারা সহজেই উতরে যেতে পারবেন। ঠিক আছে, এই সিনোনিম অ্যান্টোনিম না জানার কারণেই অনেকেই পারেন ওই যে খালি টিপস অ্যান্ড ট্রিক্স, এইগুলা দিয়ে আপনারা অনেক ভালো করতে পারবেন না। হ্যাঁ, টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে
সামান্যতম সাহায্য করতে পারে, সামান্যতম পুশ করতে পারে, কিন্তু মেইন জিনিসটা যেটা আপনাদেরকে মূল দিকগুলোয় লক্ষ্য রাখতে হবে, এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে, লক্ষ্য রাখতেই হবে, নাইলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। সো ইনশাল্লাহ আমি একটু পরে আপনাদেরকে পরবর্তী স্লাইডে আপনাদেরকে কীভাবে প্র্যাকটিক্যালি করতে হয় ট্রু ফলস নট গিভেন সেটা আমি দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ট্রু ফলস নট গিভেন এক্সাম এনভায়রনমেন্টে আপনারা করবেন, সেটা আমি দেখাবো কিভাবে সলভ করবেন। 5 থেকে 7 নাম্বার দেখেন, এটা হচ্ছে ক্যামব্রিজ 15 টেস্ট 1 প্যাসেজ 1 5 থেকে 7 নাম্বার পর্যন্ত, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন টাইপ কোয়েশ্চেন আমরা দেখতে পেলাম। প্রথমে আমি একটা জিনিস একটু আগে যেটা আমরা বারবার বলতেছিলাম যে আপনার যদি ওয়ার্ড মিল থাকে ওয়ার্ডের দিকে লক্ষ্য করবেন না, করবেন ইনফরমেশনের দিকে লক্ষ্য। ইনফরমেশন যদি সেম না থাকে, ইনফরমেশন যদি একটা ইনফরমেশন আর একটা ইনফরমেশন যদি সেম না থাকে, ইনফরমেশন যদি দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান থাকে, তাহলে এটা নট গিভেন হবে। আর যদি একটু জাস্ট চেঞ্জ করে দেওয়া হয় তাহলে সেটা হবে ফলস। সাপোজ বলা হইলো আকাশ, ঠিক আছে, আকাশ ছেলেটা ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা, এটা বলা হয়েছে কোয়েশ্চেনে, সবচেয়ে শব্দটা কিন্তু উল্লেখ আছে। আর আমি কোয়েশ্চেনে বললাম আকাশ ছেলেটা লম্বা, ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা, আর জায়গায় বললাম ছেলেটা লম্বা। এখন এইটার মধ্যে কোয়েশ্চেনের মধ্যে কি আমি বলতেছি ও ক্লাসের মধ্যে লম্বা, না স্কুলের মধ্যে লম্বা, না পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা, সেটা তো আমি করি না, ইনফরমেশন তো মিসিং, তাহলে এটা কী হবে, নট গিভেন হবে। এটা গেল একটা উদাহরণ। আরেকটা উদাহরণে বললাম যে আকাশ ক্লাসের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম, ঠিক আছে, এটা গেল একটা। আর আমি বললাম সে ক্লাসের মধ্যে সবচেয়ে মোটা, দুইটার মধ্যে সবচেয়ে উল্লেখ আছে, দুইটার মধ্যে ক্লাসের মধ্যে উল্লেখ আছে, কিন্তু এটার মধ্যে বললাম হ্যান্ডসাম, এটার মধ্যে বললাম ফ্যাক্ট, মোটা। ইনফরমেশন কন্ট্রাডিক্ট তো দূরে থাক, ইনফরমেশন মিসিং আছে, ইনফরমেশন একদমই মিলে না। এখন আবার উল্লেখ করলাম, মনে করেন আকাশ, ঠিক আছে, ক্লাসের মধ্যে সবচেয়ে মোটা, আর বললাম বা ফার্স্ট বয়, ও মনে করেন ক্লাসের মধ্যে ফার্স্ট বয়, এটা বললাম কোয়েশ্চেনে। আর প্যাসেজে বললাম সেকেন্ড, বা প্যাসেজে বললাম ফিফথ, ঠিক আছে, প্যাসেজে বললাম ফিফথ। দেখেন যদিও ইনফরমেশন দুইটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু একটা মাঝে ফার্স্ট, একটা মাঝে ফিফথ, দ্যাট মিনস ইট ইজ ফলস। কারণ আমি তো এখন মিথ্যা বলতেছি, এক জায়গায় বলতেছি প্রথম, এক জায়গায় বলতাম ফিফথ, কিন্তু একজন মোটা অত হ্যান্ডসাম হয়ে তো মোটা হতে পারে, রাইট? দুইটার মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্য নাই, কোনো ধরনের ইনফরমেশনের মধ্যে যদি সামঞ্জস্যতা না থাকে, মানে হ্যাঁ আমি চেঞ্জ করে দিলে ফলস হতে পারে, কিন্তু কোনো ধরনের সামঞ্জস্য না থাকলে ইনফরমেশনে, সেখানে আমরা নট গিভেন দেবেন। অনেকে এটা নিয়ে অনেক প্যারা খায় যে আমি ফলস দেবো কোথায় দেবো নট গিভেন। এটা আজকে আমি একদম সলভ আউট করে দিলাম, এই কয়েকটা উদাহরণ দিয়ে সলভ আউট করে দিলাম। দেখেন, ইন দ্য মিডল এজেস, মধ্যযুগে, মোস্ট ইউরোপিয়ানস, বেশিরভাগ ইউরোপিয়ানস কী করতো, জানতো হোয়ার নাটমেগ ওয়াজ গ্রোন, এই জিনিসটা, নাটমেগটা কোথায় উৎপন্ন হইতো, বেশিরভাগ ইউরোপিয়ানসরা সেটা জানতো, মানে কি লোকেশনটা জানতো। আচ্ছা, সেকেন্ড যে কোয়েশ্চেনটা, দ্য বিওসি অ্যাট সামথিং কি, ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি, পৃথিবীর প্রথম দাঁড়ান এক মিনিট, হোয়ার, পৃথিবীর প্রথম ওয়ার্ল্ডস ফার্স্ট, পৃথিবীর প্রথম, আমরা কি করতে হবে, পৃথিবীর প্রথম ট্রেডিং কোম্পানি। এখন দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ নাকি কোম্পানি না, সেটা আমরা পেসেজে গিয়ে খুঁজে পাবো। তো আমরা জানি কি, আমরা কি লোকেট করে রাখবো যে ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি কিনা, এটা আমরা দেখতে হবে। 7 নম্বর, ফলোয়িং দ্য ট্রিটি ব্রিডা দ্য ডাচ হ্যাড কন্ট্রোল, ডাচরা কী করছে, কন্ট্রোল নিয়ে নিয়েছিল অল দ্য আইল্যান্ডস ওয়ার নাটমেগ গ্রিউ, যেখানে নাটমেগ উৎপন্ন হইতো সব কিছু কন্ট্রোল, সব আইল্যান্ডের কন্ট্রোল কী করে ফেলছিল, নিয়ে নিয়েছিল ডাচরা। এখন আমরা এগুলো গিয়ে খুঁজে বের করব। প্রথমটা কি,
প্রথমটা বলা এই যে খুঁজে পেয়ে গেছি, মিডল এজেস মধ্যযুগে, অ্যান্ড ওয়াজ ইউজড এ ফ্লেভার সামথিং সামথিং সামথিং। এই যে দেখেন লোকেশন দেখছেন। এখন আমরা পরে দেখি তো কে সেল করতো? আরবরা ইউরোপিয়ানদের কাছে সেল করতো। দে সোল্ড nutmeg for high prices to merchants based in Venice, but they never, কিন্তু তারা কখনো রিভিল দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য সোর্স অফ এক্সট্রিমলি ভ্যালুয়েবল কমোডিটি। এই যে এক্সট্রিমলি ভ্যালুয়েবল যে কমোডিটি, এটার যে সোর্স, মেইন সোর্স, কোথা থেকে তারা পাচ্ছে, কোথা থেকে তারা এনে বিক্রি করছে, বা কোথায় এটা উৎপন্ন হয়, কোনো কিছু এর কোনো এক্সাক্ট লোকেশন তারা উন্মুক্ত করেনি, প্রকাশ করেনি, রিভিল করেনি। ঠিক আছে, কোনো ধরনের কোনো কিছু রিভিল করেনি। দ্যাট মিনস, আচ্ছা আপনাকে বলে মনে করেন আমি যে স্ক্রিনের পিছনে মনে করেন সাপোজ যারা জানেন না আমার নাম কি আপনারা জানেন না, আমার নাম ড্যাশ সামথিং আমার নাম। আমি যদি কখনো, এখন প্রশ্নে আসছে আমার নাম আপনারা জানতেন, বেশিরভাগ অডিয়েন্স আমার নাম জানেন, কিন্তু কোয়েশ্চেনে এটার সাথে কি কোনো মিল আছে? আমি কখনো আমার নাম রিভিলই করি না, আপনারা জানবেন কেমনে? ঠিক আছে, স্বাভাবিক, আপনার কাছে আমি রিভিল করি না, আপনি আমার নাম জানবেন কেমনে? সেটাই, তার মানে পুরাপুরি ভুয়া খবর দিল আর কি, আমাদেরকে পুরাপুরি মিথ্যা খবর দিল। এটা ফলস হবে। কেন ফলস হবে? এক জায়গায় বলছে জানতো, আর জায়গায় বলছে কখনো রিভিলই করে নাই। রিভিল না করলে জানবে কেমনে? রাইট। এখানে যদি আবার একটা কথা বলতো যে জানতো, আর একটা যদি বলতো যে উল্টি অন্য কোনো কিছু থাকতো, এখানে কিন্তু ইনফরমেশন মিল আছে, ম্যাচিং আছে। কেমনে? আপনি লজিকটা দেখেন। লজিকটা হচ্ছে আমার বেশিরভাগ অডিয়েন্স আমার নাম জানতো, আর জায়গায় বলছে আমি কখনো আমার নাম বলি নাই, তাইলে মিথ্যা না? আপনারা জানেনই তো না, এটি তো ফলস। 6 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে দ্য ভিওসি ওয়াজ দ্য, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, দ্য ভিওসি ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। ভিওসিটা ওয়ার্ল্ডের ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি ছিল কিনা এটা আমরা দেখব। ঠিক আছে, এটা আমরা এখন দেখব। ভিওসি কোথায়, আমরা খুঁজে বের করি। এই যে ভিওসি পেয়ে গেছি, ঠিক আছে, ভিওসি, a trading corporation better known as the Dutch East India Company. By 1617, the VOC was the richest, not the first, richest commercial operation in the world. The company had 50,000 employees worldwide, with a private army of 30,000 men and a fleet of 200 ships. At the same time, thousands of people across Europe were dying of the plague. It is one kind of key. এটা যদিও এখানে উত্তরের সাথে কোনো সামঞ্জস্যতা নেই, আমি অন্য কিছু বলতে চাই। এটা এক ধরনের ডিজিজ, এ হাইলি কন্টাজিয়াস অ্যান্ড ডেডলি ডিজিজ। তো এখানে ডিজিজের কথা বলা হইতেছে, এখানে আর নাই। উপরে কি দেখেন, উপরে কোনো ধরনের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় এগুলো কিছু বলা হয় নাই। প্রথম, দ্বিতীয় বা তৃতীয় এরকম কিছু বলা নেই, জাস্ট বলা হয়েছে রিচেস্ট। কি বলা হয়েছে? রিচেস্ট। হ্যাঁ, কি বলা হয়েছে? রিচেস্ট, নট দ্য ফার্স্ট বলতে কোনো কিছু বলা হয় নাই। আমি কোথায় চলে গেলাম, হাত লেগে কোথায় চলে গেল? ধরেন একটা মিনিট আমাকে সময় দেবেন, ঠিক আছে? এটা বলা হয়েছে রিচেস্ট, আর ওইখানে বলা হয়েছে ফার্স্ট। এক জায়গায় বললাম ধনী, আমি কি বলছি প্রশ্নে? তো আমি ধনী গরিবের কথা জিজ্ঞেস করে নাই, বলছি প্রথম ট্রেডিং কর্পোরেশন ছিল মেজর, কিন্তু এখানে বলা হয়েছে রিচেস্ট। কোনো আগামাতা মিল আছে? কোনো মিল আছে? মিল নাই। এক জায়গায় বললাম রহিম অনেক ধনী, আর জায়গায় বললাম রহিম অনেক লম্বা, কোনোটার সাথে কোনো মানে মিলই নাই। তো এটা কী হবে? এটা ডিরেক্টলি নট গিভেন হবে। এক জায়গায় রিচেস্ট বলছে, সবচেয়ে ধনী বলছে, আর জায়গায় ফার্স্ট ট্রেডিং কোম্পানি বলা হয়েছে। তো কোনো মিল খুঁজে পেলাম না আমরা, ফলস, নট গিভেন। দেখি এখন লাস্টেরটা কি হয়। লাস্টেরটা হচ্ছে ট্রিটি ব্রেডার পরবর্তীতে ডাচরা কী করছে? কন্ট্রোল নিছে অল দ্য আইল্যান্ড, যতগুলো আইল্যান্ডস আছে সবগুলার কন্ট্রোল নিছে। আমরা এখন খুঁজে বের করব ট্রিটি ব্রেডার পরে কী করছে। দ্য বান্দা আইল্যান্ডস ডাচ অ্যারাইভড অ্যান্ড টুক ওভার। এই যে এখানে দিস ইজ অ্যালাউড টু অ্যাভয়েড দ্য প্রেজেন্স অফ পর্তুগিজ অ্যান্ড or Spanish troops অন দেয়ার সোয়েল, বাট ইট ওয়াজ লেট দেম অ্যাপ্রুভ
unprotected from other invaders. In 1621, the Dutch arrived and took over. Once securely in control of the Bandas, the Dutch went to work on protecting their new investment. They concentrated all the nutmeg. এখন পর্যন্ত ট্রিটি ব্রাডার কথা বলা হয় নাই, দেখি এই যে the Treaty and Breda in 16 after decades of fighting for control of this teeny island, Kuntini Island, Treaty of Breda এর কথাই বলা হচ্ছে. The Dutch and British arrived at a compromise settlement, the Treaty of Breda in 1667. অনেক বছর যুদ্ধ করার পর কি করছে, তারা একটা কমিটমেন্ট আসছে ডাচ অ্যান্ড ব্রিটিশরা 1667-এ. তারপরে বলছে ইন্টেন্ড অন সিকিউরিং দেয়ার হোল্ড ওভার এভরি নাটমেগ প্রডিউসিং আইল্যান্ড, প্রতিটা নাটমেগ প্রডিউসিং আইল্যান্ডে সিকিউরিটি বাড়ানোর জন্য. দ্য ডাচ অফার্ড এ ট্রেড. ইফ দ্য ব্রিটিশ উড গিভ দেম দ্য আইল্যান্ড অফ রান, দে উড ইন টার্ন গিভ ব্রিটিশ এ ডিস্টেন্ট অ্যান্ড মাচ লেস ভ্যালুয়েবল আইল্যান্ড ইন নর্থ আমেরিকা. যদি সমস্ত আইল্যান্ডের মানে দেয়, অ্যাক্সেস দিয়ে দেয়, তাইলে নর্থ আমেরিকার একটা লেস ভ্যালুয়েবল একটা আইল্যান্ড তারা অফার করতেছিল এই ব্রিটিশদেরকে, ঠিক না? ইন্টেন্ড অন সিকিউরিং দেয়ার হোল্ড ওভার এভরি নাটমেগ প্রডিউস আইল্যান্ডস, নট ওয়ান অর টু, ইট ইজ এভরি, মানে প্রতিটা, অল আইল্যান্ড, এভরি আইল্যান্ড. বুঝছেন সিনোনিম কীভাবে, মানে কীভাবে করছে প্যারাফ্রেজিং. এভরি নাটমেগ প্রডিউসিং আইল্যান্ড, দ্য ডাচ অফার্ড এ ট্রেড ইফ দ্য ব্রিটিশ উড গিভ দেম বলতে এখানে কাদের বলা হয়েছে? অল নাটমেগ আইল্যান্ড যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে কি সব কিছু ওই যে আইল্যান্ড অফ রান, দে উড ইন টার্ন গিভ, মানে পরবর্তীতে বা এটা রিপ্লেসমেন্ট হিসেবে তারা একটা আইল্যান্ড, নর্থ আমেরিকার একটা আইল্যান্ড তারা ব্রিটিশদেরকে দিয়ে দিবে. দ্যাট মিন্স ডাচরা সব আইল্যান্ডের কন্ট্রোল নিয়ে নিয়েছিল, কন্ট্রোল চেয়ে নিয়েছিল ব্রিটিশদের থেকে, ঠিক আছে? তো এই জিনিসটার এই যে আবার আরেকটা লাস্টে কিন্তু আরেকটা কথা বলে দিয়েছে, ঠিক আছে? দ্য ডাচ নাও হ্যাড এ মনোপলি. মনোপলি মানে কি? একচেটিয়া আধিপত্য, মানে ওদের ওপর কেউ কথা বলার কেউ নাই, এরকম. যেমন বাংলাদেশের বাজার, তরমুজ বা আদার যে সিন্ডিকেট, ওদের উপর কথা বলার মতো কেউ নাই. অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা এইগুলোর মনোপলি চালায় যাচ্ছে, সিন্ডিকেট চালায় যাচ্ছে, যে ওদের একচেটিয়া আধিপত্যের উপর কারো কথা বলার সুযোগ নাই, ওরাই হচ্ছে সব. তো হ্যাড এ মনোপলি, নাও বর্তমানে হ্যাড এন মনোপলি ওভার দ্য নাটমেগ ট্রেড হুইচ উড লাস্ট ফর অ্যানাদার সেঞ্চুরি, মানে সব কিছুর উপর তার কন্ট্রোল নিয়ে নিয়েছিল, এটাই তার সো কন্ট্রোল যে যদি সব কিছুর উপর নিয়ে নেয়, যে অল দ্য আইল্যান্ডস ওয়ার নাটমেগ রিউ, তাহলে এখানে তো ট্রু, সবটাই ট্রু হয়ে যাচ্ছে, ঠিক না? তারা কিন্তু ব্রিটিশদের থেকে সবটার কন্ট্রোল নিয়ে নিয়েছিল. এইভাবে আপনারা দেখেন ফলস, নট গিভেন, ট্রু, এত ইজিলি করে ফেললাম আমরা. এটা এমন কঠিন কি? আপনারা যদি সহজভাবে করতে চান এইভাবে ফলো করুন, ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন.